এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তবতা। বাংলাদেশের মেয়েরা 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে প্রথমবারের মতো। তার জন্যই সবার প্রথমে অভিনন্দন জানাতে চাই পিটার বাটলার, ঋতুপর্ণা এবং বাংলাদেশের উইমেন্স টিমকে, তার সাথে বাংলাদেশের সকল মানুষদের। কারণ এই জয় পিটার বাটলারের, এই জয় ঋতুপর্ণার, এই জয় বাংলাদেশের উইমেন্স টিমের এবং এই জয় বাংলাদেশের সকল মানুষদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে নাম্বার 6 অফ 7 days 7 ভিডিওস অ্যান্ড 7 রিল চ্যালেঞ্জ। মায়ানমারের বিপক্ষে এই জয় বাংলাদেশের শুধু এক ম্যাচের জয় না, এক বিশাল মাইল ফলক বাংলাদেশের জন্য। কারণ এই জয়ের মাধ্যমেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এই টুর্নামেন্টটা এশিয়ার উইমেন্স ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, যে মঞ্চে 2026 সালে বাংলাদেশের পতাকা ওড়াবে বাংলাদেশের সাহসী মেয়েরা। কিন্তু এই জয় যত মধুর, এই জয়ের পিছনের গল্প ততই কঠিন। কারণ বাংলাদেশের মেয়েদের এই জয় মায়ানমারের মাটিতে, যেই মায়ানমারের মাটিতে এই বাংলাদেশের মেয়েদের মাত্র বছরখানেক আগে ওমেন্স অলিম্পিক কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু টাকার অভাবের কারণে এবং ফেডারেশনের দুর্ব্যবস্থার কারণে বাংলাদেশের মেয়েরা তখন এই মায়ানমারের মাটিতেই ওমেন্স অলিম্পিক কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে যেতে পারে নাই। সেটা আমাদের জন্য অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট ছিল। কারণ তখন কিন্তু আমরা 2022 সালের সাব উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ছিলাম। বিগত কয়েক বছরে মেয়েদের ফুটবলে সবচেয়ে বড় আপসেটের বিষয় আমাদের এই উইমেন্স অলিম্পিক কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে যেতে না পারা। এরপরে বাংলাদেশের মেয়েদের হেড কোচের পদ থেকে গোলাম রাব্বানী ছোটন সরে যাওয়া, গোলাম রাব্বানী ছোটনের জায়গায় সাইফুল বারী তিতুকে নিয়ে আসা এবং সাইফুল বারী তিতুর আন্ডারে বাংলাদেশের মেয়েদের এশিয়ান গেমসে বরাদুবি। কারণ জাপানের বিপক্ষে 8-0 গোলের হার, ভিয়েতনামের বিপক্ষে 6-1 গোলের ব্যবধানে হার এবং আমাদের খুবই পরিচিত ওপোনেন্ট ভুটানের বিপক্ষে 1-1 গোলের ড্র, যার কারণে বাংলাদেশ এশিয়ান গেমস থেকে আউট হয়ে যায়। এরপরেই মূলত 2024 সালের মার্চ মাসে এই বাংলাদেশের মেয়েদের হেড কোচের দায়িত্বে আসে পিটার বাটলার। পিটার বাটলার এর আগে মূলত বিএফএফ এলিট একাডেমির হেড কোচের দায়িত্বে ছিল। এই পিটার বাটলার দায়িত্বে আসার পরে বাংলাদেশের সকল ফুটবল ফ্যানরা ধারণা করতেছিল এইবার বাংলাদেশের মেয়েদের পাইপলাইনটা অনেক বেশি মজবুত হবে। কারণ এই পিটার বাটলার কিন্তু তরুণ ফুটবলারদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করে। আর চাইনিজ টাইপের বিপক্ষে বাংলাদেশ 2024 সালের ম্যাচে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলে। 2টা ফ্রেন্ডলি ম্যাচে আমরা ওইটাই দেখছি, পিটার বাটলার অনেক সিনিয়র ফুটবলারকে বেঞ্চে বসায় রাখে এবং অনেক জুনিয়র ফুটবলারকে ম্যাচ টাইম দেয়, বিশেষ করে ফার্স্ট ম্যাচে চাইনিজ টাইপের বিপক্ষে। এরপরে সেকেন্ড ম্যাচে কয়েকজন সিনিয়র ফুটবলারকে ম্যাচ টাইম দেয় এবং কয়েকজন সিনিয়র ফুটবলারকে স্টার্টিং 11-এ রাখে। এই চাইনিজ টাইপের বিপক্ষে 2টা ম্যাচই বাংলাদেশ হেরে গিয়েছিল। কিন্তু এই চাইনিজ টাইপের বিপক্ষে ম্যাচের মাধ্যমে কয়েকজন ফুটবলারের সিনিয়র টিমে আগমনের বার্তা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম নাম হচ্ছে মুনকি আক্তার। তো এই চাইনিজ টাইপের বিপক্ষে 2টা ম্যাচের পরেই মূলত পিটার বাটলারের সাথে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের কথা আরও প্রকাশ্যে আসা শুরু করে। এর আগেও ছোটোখাটো গুঞ্জন ছিল, বাট এই চাইনিজ টাইপের বিপক্ষের ম্যাচের পরেই সিনিয়র ফুটবলারদের সাথে পিটার বাটলারের দ্বন্দ্বের কথা অনেক বেশি প্রকাশ্যে আসা শুরু করে। এবং এরপরে পিটার বাটলারের আন্ডারে বাংলাদেশের মেয়েরা 2024 সালের সাব উইমেন চ্যাম্পিয়নশিপের প্রিপারেশন হিসেবে ভুটানে ম্যাচ খেলতে যায়। ওইখানে সিনিয়র ফুটবলারদেরকে ম্যাচ টাইম দেওয়া হয় এবং বাংলাদেশ টিমও কমফোর্টেবল ভিক্টরি নিয়ে আসে ভুটানের বিপক্ষে। এরপরেই বাংলাদেশ 2024 সালের সাব উইমেন চ্যাম্পিয়নশিপ খেলতে যায়। ওইখানে ফার্স্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 1-1 গোলে ড্র করে এবং পিটার বাটলার পাকিস্তানের বিপক্ষে কয়েকজন সিনিয়র ফুটবলারকে বেঞ্চে বসে রাখে এবং কয়েকজনকে ম্যাচ টাইমও দেয় নাই। তারপরেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলে, অনেক ডোমিনেট করে, কিন্তু তারপরেও 1-1 গোলে ড্র করতে হয়। কারণ সেদিন পাকিস্তানের ডিফেন্সের মাস্টার ক্লাস দেখা গেছিল, তার কারণেই আর বাংলাদেশ গোল করতে পারে নাই। এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরেই আরও বেশি প্রকাশ্যে আসা শুরু করে পিটার বাটলারের সাথে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব। এবং এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরে কয়েকজন সিনিয়র ফুটবলার রীতিমতো বিরূপ মন্তব্য করে গণমাধ্যমে এই পিটার বাটলারকে নিয়ে, যেটা কোনো মতেই কাম্য না। কারণ আপনি একটা টুর্নামেন্টে আসেন, ওই টুর্নামেন্ট চলাকালে আপনি আপনার হেড কোচের বিপক্ষে কথা বলতেছেন, সেটা কোনো রকমই এক্সপেক্টেড না আমাদের, এবং কোনো প্রফেশনাল ফুটবলারের এরকম করা উচিত না আমার পার্সোনাল ওপিনিয়নে। এরপরে ইন্ডিয়ার বিপক্ষে কয়েকজন সিনিয়র ফুটবলার চান্স পায় এবং চান্স পাওয়ার পরে ইন্ডিয়াকে 3-1 গোলের ব্যবধানে হারাই দেয়। হারাই দেওয়ার পরে কয়েকজন সিনিয়র ফুটবলার একটু আঙ্গার ইঙ্গিতে পিটার বাটলারকে খোঁচা দেওয়ার চেষ্টা করে ফেসবুকে
তার অন্যতম উদাহরণ হচ্ছে সাবিনা খাতুন। ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই সাবিনা খাতুনের ফেসবুক পেজে একটা পোস্ট দেখা যায়, যেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। কিন্তু তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় সবসময়, অ্যাডমিনের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। সাবিনা খাতুনও অ্যাডমিনের উপর দোষ চাপিয়ে দিয়ে এই ফেসবুক পোস্টটা ডিলিট করে। কিন্তু আমার মতে বাংলাদেশের ফুটবলারদেরকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন এসব বিষয়ের ক্ষেত্রে। এরপরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার পরেও পিটার বাটলারের সাথে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের কথা বিভিন্ন মিডিয়ায় আসা শুরু করে। সিনিয়র ফুটবলাররা বিভিন্ন টক শোতে ইন্টারভিউ দেয়, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দেয়। ওইখানে গিয়ে ওরা পিটার বাটলারের ব্যাপারে আঙ্গার ইঙ্গিতে অনেক কিছু বলে। কিন্তু এরপরেও বাফুফে পিটার বাটলারের সাথে আবারও কন্ট্রাক্ট রিনিউ করে, এবং গুঞ্জন আছে এই কন্ট্রাক্ট রিনিউর আগে বাংলাদেশের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান কিরণের কাছে আবেদন করছিল বাংলাদেশের সিনিয়র ফুটবলাররা যেন পিটার বাটলারের সাথে আর কন্ট্রাক্ট বাড়ানো না হয়। কিন্তু তারপরেও বাফুফে কন্ট্রাক্ট বাড়াই ফেলে, এবং এরপরেই সিনিয়র ফুটবলাররা পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু তারপরেও পিটার বাটলার নিজের সিদ্ধান্তে অটুট ছিল, এবং এরপরে বাংলাদেশ টিম খেলতে যায় সংযুক্ত আরব আমিরাতে। ওইখানে রীতিমতো জুনিয়র টিমের ফুটবলারদেরকে নিয়ে খেলতে যায় পিটার বাটলারের বাংলাদেশ। ওইখানে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে 2টা ম্যাচেই হেরে যায়। কিন্তু তারপরেও পিটার বাটলার বলে এটা আমাদের পজিটিভ রেজাল্ট, আমরা ফিউচারের দিকে তাকিয়ে আসি এবং এই মেয়েরা বাংলাদেশের ফিউচার। এরপরে বাফুফের মধ্যস্থতায় সিনিয়র ফুটবলাররা পিটার বাটলারের আন্ডারে ট্রেনিং করার সিদ্ধান্ত নেয়। কয়েকজন ফুটবলার ভুটানের লিগে খেলতে যায়। এরপরে জর্দান সফরে কয়েকজন সিনিয়র ফুটবলারদেরকে টিমে নেয় পিটার বাটলার, এবং ওরাই শেষ পর্যন্ত মিয়ানমার সফরে আসে, এবং ওরাই শেষ পর্যন্ত পারফর্ম করতেছে মিয়ানমার সফরে, অর্থাৎ 2026 সালের এফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচগুলোতে। তার মধ্যে বলতে পারেন শামসুন নাহার সিনিয়র খুবই ভালো ডিফেন্স করছে মিয়ানমারের বিপক্ষে। ঋতুপর্ণা কী করছে আপনারা সবাই জানেন, মারিয়া মান্দা কী করতেছে আপনারা সবাই জানেন, মনিকা চাকমা কী করতেছে আপনারা সবাই জানেন, আর গতকালকে আপনারা দেখছেন রূপনা চাকমা কী করছে। তো কয়েকজন সিনিয়র ফুটবলারকে বাদ দিয়ে কয়েকজন সিনিয়র ফুটবলারকে টিমে নেয়া এটা পিটার বাটলারেরই সিদ্ধান্ত, এবং পিটার বাটলারের সিদ্ধান্ত যে সঠিক সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি। সেটার প্রমাণই হচ্ছে আমরা 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলছি। আর এই তো বললাম পিটার বাটলারের সাথে এই যে আমাদের সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের কথা, হেড কোচ চলে যাওয়া, খণ্ডকালীন হেড কোচের আন্ডারে খেলা, এবং নতুন হেড কোচ আসা, নতুন হেড কোচের সাথে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের কথা। এসব কিছু তো মাঠের মধ্যে বা টিমের মধ্যে, বাট বাফুফেরও কিন্তু অনেক বেশি গাফলতি আছে এই উইমেন্স টিমের মেয়েদের ক্ষেত্রে। যেমন লিগ, বাংলাদেশের উইমেন্স লিগ হচ্ছে না আজকে কতদিন। বাংলাদেশের উইমেন্স লিগ লাস্ট হয়েছিল 2023-24 সিজনে। 23-24 সিজনে বাংলাদেশের উইমেন্স লিগ হয়েছিল 27 এপ্রিল থেকে শুরু করে 28 মে 2024 পর্যন্ত। তো 27 এপ্রিল থেকে শুরু করে 28 মে 2024 পর্যন্ত বাংলাদেশের উইমেন্স লিগ হওয়ার পরে এখন প্রায় 1 বছর। 1 বছরের মধ্যেও বাংলাদেশের উইমেন্স লিগ আর হলো না। তো যার কারণে কিন্তু বাংলাদেশের মেয়েদের ওভারঅল ক্ষতি হচ্ছে, বাংলাদেশের মেয়েদের ফিনান্সিয়ালি ক্ষতি হচ্ছে, বাংলাদেশের মেয়েরা নিজেদেরকে আপগ্রেড করতে পারতেছে না। আপনি দেখেন এই টিমটাতে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা এবং শামসুন নাহার সিনিয়র এবং হচ্ছে রূপনা ছাড়া আর কারা কন্টিনিউয়াসলি ম্যাচ খেলে গেছে। এই যে যাদের কথা বললাম ওরা ভুটানের লিগে চান্স পাইছে, যার কারণে কিন্তু ওরা ভুটানের লিগে ম্যাচ খেলেছিল। বাট এরা বাদে অন্য যাই ফুটবলাররা আছে, স্বপ্না রানী বলেন, তারপর হচ্ছে শামসুন নাহার জুনিয়র বলেন, শিউলি আজিম, আফিদা খন্দকার, কোহাতি কিসকু, তারপর হচ্ছে তহুরা খাতুন, মুনকি আক্তার, এরা কতগুলা ম্যাচ খেলে বছরে? এরা তো খুবই কম ম্যাচ খেলেও ওরা পারফর্ম করতেছে। এতক্ষণ যে ঘটনাগুলোর কথা বললাম এগুলা কিন্তু 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগের ঘটনা। আর এগুলা কিন্তু বেশি আগের ঘটনাও না, রিসেন্ট 1-2 বছরের আগের ঘটনা। আর এই ঘটনাগুলোর মধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় উইমেন্স অলিম্পিক কোয়ালিফায়ার্সের ম্যাচগুলা খেলতে যেতে না পারার ঘটনাটা। তখন আমরা 2022 সালের সাব উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল, কিন্তু তারপরেও বাংলাদেশের মেয়েরা কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে যেতে পারে নাই শুধুমাত্র টাকার অভাবে। এই ঘটনাগুলো নিয়ে আপনার কি মতামত সেটা আপনি কমেন্টে জানাই দিয়েন। আর এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।